অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 8 থেকে সেকশন 11 পর্যন্ত আমরা ডিসকাস করব। সেকশন 8 থেকে সেকশন 11 ভীষণ ইম্পর্টেন্ট। জেনারেল রুল অফ সাকসেশন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন সেমিস্টার পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো কিন্তু হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 8 থেকে সেকশন 11 পর্যন্ত ডিসকাশনস করার আগে এটা আমাদের জানাটা খুবই জরুরি যে আমরা সাকসেশন বলতে আমরা কি বোঝাচ্ছি। এটা সবার আগে জানা দরকার যে সাকসেশন বলতে কি বুঝছি আমরা। সাকসেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মৃত ব্যক্তির সম্পত্তি তার যারা লিগাল ইয়ার্স আছে তাদের কাছে ডিস্ট্রিবিউশন হয়। তাহলে আমরা বলতে পারি যে সাকসেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য প্রপার্টি অফ এ ডিসিজ পারসন ইজ ডিভলভ আপন হিজ লিগাল ইয়ার্স। সাকসেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা মৃত ব্যক্তির সম্পত্তি তার যারা লিগাল ইয়ার্স আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশনস হয়। তাহলে আমি এই সাকসেশনের ডেফিনেশনসটা যখন বললাম, বা সাকসেশন বলতে কি বোঝায়, যখন আমি বললাম, ডিফাইন করলাম, সেক্ষেত্রে আমরা লিগাল ইয়ার্স বলে একটা টার্ম আমরা দেখতে পেলাম যে লিগাল ইয়ার্স বা ইয়ার্স বলতে আমরা কি বুঝি। এই হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 3 ক্লজ এফ এর মধ্যে এয়ারের ডেফিনেশন দেওয়া রয়েছে। সেখানে দেওয়া রয়েছে যে এয়ার মিনস এনি পারসন মেল অর ফিমেল who is entitled to succeed to the property of an intestate under this act। তাহলে আমরা যদি দেখে নিই সেকশন 3 ক্লজ এফ, আমরা দেখতে পাচ্ছি সেকশন 3 ক্লজ এফ, এখানে এয়ারের ডেফিনেশন দেওয়া রয়েছে। এর বলতে আমরা কি বুঝি না, এনি পারসন মেল অর ফিমেল হু ইজ এন্টাইটেলড টু সাকসিড টু দ্য প্রপার্টি অফ অ্যান ইন্টেস্টেড আন্ডার দিস অ্যাক্ট, তাকে আমরা এয়ার বলবো। তাহলে ফার্স্ট আমরা জানতে পারলাম যে সাকসেশন জিনিসটা কি না। সাকসেশনটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মৃত ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বা ডিভলভ হচ্ছে তার লিগাল ইয়ার্সদের মধ্যে, সেটাই হচ্ছে সাকসেশন। তাহলে লিগাল ইয়ার্স বলতে আমরা কি বুঝি না, এনি পারসন, যে কোনো ব্যক্তি, সেটা মেল হতে পারে, সেটা ফিমেল হতে পারে, হু ইজ এন্টাইটেলড টু সাকসিড টু দ্য প্রপার্টি অফ অ্যান ইন্টেস্টেড, যে ইন্টেস্টেডের প্রপার্টি সাকসিড করার জন্য, ইনহেরিট করার জন্য টাইটেল হয়, তাকে আমরা এয়ার বলবো। এখন এই ইন্টারেস্টেড কথাটার অর্থ কি, তার ঠিক পরের যে ক্লজ সেখানে দেওয়া আছে যে ইন্টারেস্টেড বলতে আমরা কি বুঝবো। এ পারসন ইজ ডিমড টু ডাই ইন্টারেস্টেড, একজন ব্যক্তিকে আমরা ধরে নেব বা মনে করব সে মারা গিয়েছে ইন্টারেস্টেড অবস্থায়। কাকে না, ইন রেসপেক্ট অফ প্রপার্টি অফ হুইচ হি অর সি has not made a testamentary disposition capable of taking effect। যে ব্যক্তিটি কোনো টেস্টামেন্টারি ডিসপোজিশন না করেই মারা গিয়েছে। এই টেস্টামেন্টারি ডিসপোজিশন জিনিসটা কি, একটা ভ্যালিড উইল বা একটা বেকোয়েস্ট। যদি কোনো ব্যক্তি ভ্যালিড উইল না করেই, তার প্রপার্টি যদি ভ্যালিড উইল না করেই যদি মারা গিয়ে থাকেন, আমরা সেই ব্যক্তিটাকে বলতে পারি যে সে ইন্টেস্টেড অবস্থায় মারা গিয়েছে। তাহলে লিগাল ইয়ার্স বলতে আমরা কি বুঝবো বা ইয়ার্স বলতে আমরা কি বুঝবো, যে ব্যক্তিটি উইল না করে মারা গিয়েছে তার প্রপার্টি যে বা যারা ইনহেরিট করার জন্য এন্টাইটেল হয় তাকে আমরা এয়ার বলবো। তাহলে আমরা শুরুতেই হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 8 থেকে 11 পড়ার আগেই জেনে নিলাম যে সাকসেশন বলতে আমরা কি বুঝি, এয়ার বলতে আমরা কি বুঝি, আর ইন্টেস্টেড বলতে আমরা কি বুঝি। এবার আমরা সরাসরি সেকশন 11 এর মধ্যে চলে যাব, যেখানে জেনারেল রুল অফ সাকসেশনের ব্যাপারে বলে দেওয়া আছে। ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটাকে ইজিলি বোঝানোর চেষ্টা করব। সেকশন 8 এর মধ্যে আছে যে জেনারেল রুল অফ সাকসেশন, খুব ইম্পর্টেন্ট, জেনারেল রুল অফ সাকসেশন। তাহলে সেকশন 8 এ রয়েছে জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ এ মেল। General rules of succession in the case of a male. The property of a male Hindu, একটা মেল হিন্দুর প্রপার্টি যে কিনা ডাইং ইন্টেস্টেড, যে মারা গিয়েছে ইন্টেস্টেড অবস্থায়, যে তার নিজের প্রপার্টি কোনো রকম ভাবে উইল না করেই মারা গিয়েছে, বলছে শ্যাল ডিভলভ, সেই প্রপার্টিটা ডিস্ট্রিবিউটেড হবে, ডিভলভ হবে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারে যে প্রভিশনস আছে সেই প্রভিশনস অনুসারে সেই মেল হিন্দু যিনি ইন্টেস্টেড অবস্থায় মারা গিয়েছেন এবং মারা যাওয়ার সময় যে প্রপার্টিটা রেখে গিয়েছেন সেই প্রপার্টিটা ডিভলভ হবে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে প্রভিশনস, সেই প্রভিশনস অনুসারে সেটা ডিভলভ হবে। তাহলে আমরা সেকশন 8 এ দেখছি যে জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ এ মেলস। তাহলে কোন মেল হিন্দু যদি ইন্টেস্টেড অবস্থায় মারা যায় এবং অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ যদি সেই মেল হিন্দুটা কোনো প্রপার্টি রেখে যায়, বলছে সেই প্রপার্টিটা ডিভলভ হবে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে প্রভিশন, সেই প্রভিশনস অনুসারে সেটা ডিভলভ হবে। বলছে ফার্স্টলি, প্রথমত সেই প্রপার্টিটা কাদের মধ্যে ডিভলভ হবে, বলছে আপন দ্য ইয়ার্স বিং দ্য রিলেটিভস স্পেসিফাইড ইন ক্লাস 1 অফ দ্য শিডিউল। শিডিউলের ক্লাস 1 এর মধ্যে যে সমস্ত রিলেটিভদের কথা উল্লেখ করা আছে
সেই ইয়ার্সদের মধ্যে প্রথমে সেই প্রপার্টিটা ডিভলভ হবে। তাহলে কোনো মেল হিন্দু যদি ইন্টারেস্টেড অবস্থায় মারা যায় এবং মারা যাওয়ার সময় যদি কোনো প্রপার্টি রেখে মারা যায়, সেই প্রপার্টিটা কাদের মধ্যে সর্বপ্রথম ডিভলভ হবে? বলছে আপন দ্য ইয়ার, সেই সমস্ত লিগাল ইয়ার্সদের মধ্যে সেই প্রপার্টিটা ডিভলভ হবে যাদেরকে কিনা শিডিউলের ক্লাস 1 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, রিলেটিভস হিসেবে যাদেরকে উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে শিডিউলটা কোথায় রয়েছে এবং ক্লাস 1 ইয়ার কারা, সেটা একটু এবার দেখে নিয়ে যাক যে কাদেরকে আমরা ক্লাস 1 ইয়ার বলবো। এটা দেখার জন্য আমাদেরকে যে বেয়ার অ্যাক্ট আমাদের কাছে রয়েছে, যাদের কাছে বই রয়েছে তারা দেখবে, বা যাদের কাছে পিডিএফ রয়েছে তারা দেখবে, এই অ্যাক্টের একদম শেষে, এই অ্যাক্ট যেখানে কমপ্লিট হয়েছে সেই শেষে কিন্তু এরকমভাবে শিডিউল দেওয়া রয়েছে। এই শিডিউলের মধ্যে দু রকম ইয়ারের কথা উল্লেখ করে দেওয়া আছে, শিডিউলের মধ্যে দু রকম ইয়ারের কথা উল্লেখ করা আছে। এই অ্যাক্টের একদম শেষে যে শিডিউল আছে, শিডিউলের মধ্যে দেওয়া আছে ক্লাস 1 আর ক্লাস 2 ইয়ারের কথা উল্লেখ করা আছে, ইয়ার্স ইন ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 উল্লেখ করে দেওয়া আছে। তাহলে সেই শিডিউলের যে ক্লাস 1 ইয়ার যারা রয়েছে, যেমন সান হচ্ছে ক্লাস 1 ইয়ার, ডটার হচ্ছে ক্লাস 1 ইয়ার, নিজের উইডো যে আছে সে হচ্ছে ক্লাস 1 ইয়ার, মাদার হচ্ছে ক্লাস 1 ইয়ার। ভেরি ইন্টারেস্টিংলি ক্লাস 1 ইয়ারের মধ্যে কিন্তু ফাদার নেই, ফাদার হচ্ছে ক্লাস 2 ইয়ারের প্রথম এন্ট্রির মধ্যে উল্লেখ করা আছে। আবার সান অফ এ প্রিডিসিস সান, প্রিডিসিস কথার অর্থ যে বাবা মারা যাওয়ার আগেই যে ছেলেটি আগে মারা গিয়েছিল, প্রিডিসিস হয়েছিল, তার যদি কোনো ছেলে থেকে থাকে সেও কিন্তু ক্লাস 1 ইয়ার। ডটার অফ এ প্রিডিসিস সান, প্রিডিসিস সানের যদি কোনো ডটার থাকে সেও ক্লাস 1 ইয়ার। সান অফ এ প্রিডিসিস ডটার, প্রিডিসিস ডটারের যদি কোনো ছেলে থেকে থাকে সেও ক্লাস 1 ইয়ার। ডটার অফ এ প্রিডিসিস ডটার, সেও ক্লাস 1 ইয়ার। এইরকম ভাবে ক্লাস 1 ইয়ারের একটা চার্ট দেওয়া আছে। তাহলে সেকশন 8 এ যেটা আমরা দেখলাম যে ফার্স্টলি যদি কোনো একটা মেল হিন্দু ইন্টারেস্টেড অবস্থায় মারা যায়, তার প্রপার্টি ডিভলভ হবে এই শিডিউলের ক্লাস 1 ইয়ারে যে সমস্ত লিগ্যাল ইয়ার্সদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে সেই প্রপার্টিটা ডিভলভ হবে। তার পরবর্তীতে এখানে ক্লাস 2 ইয়ার্সের কথা উল্লেখ করা আছে, আমরা এই ব্যাপারে পরে আসছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে সেকশন 8 এ প্রথম যে রুলসটা দেওয়া রয়েছে, জেনারেল রুল অফ সাকসেশন, সেখানে যে ক্লাস 1 ইয়ার যাদের কাছে প্রপার্টি ডিভলভ হবে সেই ক্লাস 1 ইয়ারটা কারা এবং তাদের কথা কোথায় উল্লেখ করা আছে সেই ব্যাপারে আমরা এখানে দেখলাম। এবার আমরা দেখার চেষ্টা করব যে ক্লজ বি তে কি দেওয়া আছে। ক্লজ বি তে দেওয়া আছে, সেকেন্ডলি ইফ দেয়ার ইজ নো ইয়ার অফ ক্লাস 1, যদি কোনো মেল হিন্দু যখন মারা যাচ্ছে সেই সময় তার যদি কোনো ক্লাস 1 ইয়ার যদি না থাকে, শিডিউলে ক্লাস 1 ইয়ারের যে চার্টটা আমি দেখালাম সেই চার্টে যে সমস্ত রিলেটিভদের কথা উল্লেখ করা আছে সেই সমস্ত রিলেটিভদের মধ্যে যদি কেউই যদি প্রেজেন্স না থেকে থাকে, সেক্ষেত্রে বলছে আপন দ্য ইয়ার্স বিইং দ্য রিলেটিভস স্পেসিফাইড ইন ক্লাস 2 অফ দ্য শিডিউল। তাহলে শিডিউলের যে ক্লাস 2 ইয়ার্স যেটা আমি দেখিয়েছিলাম, সেই ক্লাস 2 ইয়ার্সদের মধ্যে যদি কেউ থেকে থাকে বলছে তারা তখন সেই প্রপার্টিটা পাবে। ক্লাস 2 ইয়ার্স প্রপার্টি তাহলে কখন পাচ্ছে? বলছে ইফ দেয়ার ইজ নো ইয়ার অফ ক্লাস 1, যদি ক্লাস 1 ইয়ার যদি না থেকে থাকে সেক্ষেত্রে বলছে যে সমস্ত রিলেটিভদের কথা ক্লাস 2 তে উল্লেখ করা আছে শিডিউলের মধ্যে তারা সেই প্রপার্টিটা পেতে এন্টাইটেল হবে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব যে ক্লাস 2 তে কারা রয়েছে এবং তারা কিভাবে প্রপার্টি পেতে এন্টাইটেল হবে সেই ব্যাপারে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তাহলে আমরা যদি এখানে দেখি যে ক্লাস 2 ইয়ার্স এর মধ্যে কারা রয়েছে এবং কিভাবে তারা রয়েছে। ক্লাস 2 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি যেটা শিডিউলের মধ্যে উল্লেখ করা আছে, রোমান 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে 9টা যে এখানে আছে প্রত্যেক কটাকে এক একটা করে এন্ট্রি বলা হয়। রোমান 1 রোমান 2 রোমান 3 করে যে নাম্বারিং গুলো করা আছে এক একটাকে এন্ট্রি বলা হয়, এক একটাকে এন্ট্রি বলা হয়। তাহলে টোটাল 9টা এন্ট্রি আছে ক্লাস 2 তে। এই ক্লাস 2 তে 9টা এন্ট্রিতে প্রত্যেকটা এন্ট্রিতে কিছু রিলেটিভসদের কথা উল্লেখ করা আছে যারা কিনা ক্লাস 2 ইয়ার। যেমন ফার্স্ট এন্ট্রিতে বাবা রয়েছে, ফাদার, বাবা কিন্তু ক্লাস 1 ইয়ার নয়, ক্লাস 2 ইয়ারের ফার্স্ট এন্ট্রিতে বাবা রয়েছে। আবার একই রকম ভাবে এন্ট্রি নাম্বার 2 তে রয়েছে সন্স ডটার সন্স, সন্স ডটার সন্স ক্লাস 2 ইয়ার্স এর মধ্যে এন্ট্রি নাম্বার 2 এ প্রথমে যিনি আছেন সন্স ডটার সন্স, সন্স ডটার্স ডটার্স ব্রাদার অ্যান্ড সিস্টার্স, এরা হচ্ছে এন্ট্রি নাম্বার 2 তে রয়েছে। এরকম এন্ট্রি নাম্বার 3 4 5 6 7 8 9 করে টোটাল 9টা এন্ট্রিতে ক্লাস 2 ইয়ার্স যারা আছে বলছে তারা প্রপার্টি পেতে এন্টাইটেল হবে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ইয়ার অফ ক্লাস 1। ক্লাস 1 এ যে সমস্ত লিগ্যাল ইয়ার্সদের কথা উল্লেখ করা আছে সেই লিগ্যাল ইয়ার্সটা যদি অ্যাবসেন্স থাকে, যদি প্রেজেন্স না থাকে, সেক্ষেত্রে শিডিউলে যারা ক্লাস 2 ইয়ার্স আছে তারা প্রপার্টি পেতে এন্টাইটেল হবে, যেটা কিনা আমরা সেকশন 8 থেকে আমরা দেখতে পেলাম। খুবই ইম্পর্টেন্ট, সেকশন 8 থেকে আমরা সেটা দেখতে পেলাম। থার্ডলি এবার কি বলছে? থার্ডলি বলছে ইফ দেয়ার ইজ নো ইয়ার অফ
এনি অফ দ্য টু ক্লাসেস। এনি অফ দ্য টু ক্লাসেস মানে ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স যদি না থাকে, দেন আপন দ্য অ্যাগনেটস অফ দ্য ডিসিজ যারা অ্যাগনেটস রয়েছে তারা সেই প্রপার্টিটা পেতে এন্টাইটেল হবে। এখন অ্যাগনেট বলতে কাকে বোঝাচ্ছে এর জন্য একটা আলাদা ভিডিও করেছি, যে ভিডিওর মধ্যে আমরা অ্যাগনেট বলতে কাকে বোঝে, কগনেট বলতে কাকে বোঝায় এবং তাদের রুল অফ সাকসেশন কি হবে সেকশন 12, সেটা একটা সেপারেট ভিডিও আছে, সেই ভিডিও থেকে দেখলে অ্যাগনেট বলতে কি বোঝায় সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আপাতত এখন জেনে রাখি যে ইফ দেয়ার ইজ নো ইয়ার অফ এনি অফ দ্য টু ক্লাসেস, ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স যদি না থাকে, সেক্ষেত্রে বলছি আপন দ্য অ্যাগনেটস অফ দ্য ডিসিজে যিনি অ্যাগনেটস থাকবে তাদের কাছে এই প্রপার্টিটা ডিভলভ হবে। এবং লাস্টলি বলছে ইফ দেয়ার ইজ নো অ্যাগনেট, যদি কোনো অ্যাগনেট না থাকে, অ্যাগনেট না থাকার অর্থ না ক্লাস 1 ইয়ার আছে না ক্লাস 2 ইয়ার্স আছে আর অ্যাগনেটসও নেই, তখন বলছে দেন আপন দ্য কগনেটস অফ দ্য ডিসিজে যারা কগনেট রিলেশনশিপের মধ্যে রয়েছে তারা সেই প্রপার্টিটা পাওয়ার জন্য এন্টাইটেল হবে। তাহলে সেকশন 8 এ জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ মেলস যেটা ডিসকাস করা আছে, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে যদি কোনো একটা মেল হিন্দু ইন্টেস্টেড অবস্থায় মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রপার্টিটা কিভাবে ডিভলভ হবে, বলছে অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে প্রভিশনস আছে সেই প্রভিশনস অনুসারে কিন্তু সেই প্রপার্টিটা ডিভলভ হবে। প্রথমত কাদের উপর ডিভলভ হবে, সেই সমস্ত লিগ্যাল ইয়ার্স যাদের শিডিউলে ক্লাস 1 হিসেবে উল্লেখ করে দেওয়া আছে তাদের কাছে এই প্রপার্টিটা ডিভলভ হবে। যদি সেখানে কোনো ক্লাস 1 ইয়ার না থাকে, সেক্ষেত্রে শিডিউলে যারা ক্লাস 2 ইয়ার্স হিসেবে উল্লেখ করে দেওয়া আছে তাদের কাছে প্রপার্টিটা যাবে। যদি কোনো ক্লাস 1 ইয়ার এবং ক্লাস 2 ইয়ার্স না থাকে, সেক্ষেত্রে ডিসিজে যারা অ্যাগনেট রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের কাছে প্রপার্টিটা ডিভলভ হবে। আর যদি সেখানে কোনো অ্যাগনেট না থাকে, তার মানে সেখানে না ক্লাস 1 ইয়ার আছে না ক্লাস 2 ইয়ার্স আছে না অ্যাগনেটস আছে, সেক্ষেত্রে যারা কগনেটস যারা রিলেশনশিপের মধ্যে রয়েছে তারা সেই প্রপার্টিটা পাওয়ার জন্য এন্টাইটেল হবে। এটা বেসিক রুল বা জেনারেল রুল অফ সাকসেশনের যেটা সেকশন 8 থেকে আমরা দেখতে পেলাম। এবার আমরা সেকশন 9 এর মধ্যে যেটা আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। সেকশন 9 এর মধ্যে রয়েছে অর্ডার অফ সাকসেশন, ভেরি ইম্পর্টেন্ট, অর্ডার অফ সাকসেশন অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য শিডিউল। তাহলে শিডিউলের মধ্যে যে সমস্ত ইয়ার্স রয়েছে, অ্যামং দ্য ইয়ার্স বলতে বোঝাচ্ছে কি ক্লাস 1 ইয়ার এবং ক্লাস 2 ইয়ার্স, ক্লাস 1 আর ক্লাস 2 যে ইয়ার্স আছে তাদের কথা বোঝানো হয়েছে। তাহলে অর্ডার অফ সাকসেশন কাদের মধ্যে, অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য শিডিউল। তাহলে আমরা শিডিউলের মধ্যে দু রকম ইয়ার্স দেখেছি, একটা ক্লাস 1 ইয়ার এবং ক্লাস 2 ইয়ার্স। তাহলে শিডিউলে যে ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স আছে তাদের মধ্যে অর্ডার অফ সাকসেশন, এই অর্ডার অফ সাকসেশন বলতে প্রেফারেন্সিয়াল অর্ডার অফ সাকসেশনের কথা বলা হচ্ছে। যদি একই সাথে ক্লাস 1 ইয়ার এবং ক্লাস 2 ইয়ার্স যদি সেখানে থেকে থাকে, সেক্ষেত্রে কারা প্রেফারেন্স পাবে প্রপার্টি পাওয়ার জন্য, ক্লাস 1 ইয়ার নাকি ক্লাস 2 ইয়ার্স? যদি ক্লাস 2 ইয়ার্স পেয়ে থাকে তাদের মধ্যে কারা প্রেফারেন্স পাবে? যদি ক্লাস 1 পেয়ে থাকে, ক্লাস 1 এ অনেকগুলো ইয়ার রয়েছে, তারা কিভাবে প্রপার্টি পাবে? সেই অর্ডার অফ সাকসেশন মানে কোন কে আগে প্রেফারেন্সিয়াল অর্ডার পাবে প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে, কারা এন্টাইটেল হবে, সেটার ব্যাপারে ক্লারিফিকেশনসটা সেকশন 9 এর মধ্যে দেওয়া আছে। কারণ শিডিউলের মধ্যে ক্লাস 1 ইয়ারও রয়েছে, ক্লাস 2 ইয়ারও রয়েছে। যখন কোন একটা মেল হিন্দু মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার টাইমে যার প্রপার্টিটা রেখে যাচ্ছে এবং প্রপার্টি পেতে এন্টাইটেল যারা লিগ্যাল ইয়ার্স, সেটা শিডিউলের ক্লাস 1 ইয়ার আছে, ক্লাস 2 ইয়ারও আছে। সেক্ষেত্রে সেই ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্সের মধ্যে কারা সেই প্রেফারেন্সিয়াল অর্ডার পাবে, কে আগে প্রপার্টি পাবে বা কে পরে পাবে, কে এক্সক্লুড হয়ে যাবে, সেই ব্যাপারটাই কিন্তু সেকশন 9 এর মধ্যে দিয়ে দেওয়া আছে। সেকশন 9 এর মধ্যে দিয়ে দেওয়া আছে অ্যামং দ্য ইয়ার্স স্পেসিফাইড ইন দ্য শিডিউল। শিডিউলের মধ্যে উল্লেখ করে দেওয়া যে ইয়ার্স আছে তাদের মধ্যে, অ্যামং দ্য ইয়ার্স মানে সেই সমস্ত ইয়ারদের মধ্যে স্পেসিফাইড ইন দ্য শিডিউল, যাদের কথা মেনশন করা আছে, স্পেসিফাই করা আছে, উল্লেখ করে দেওয়া আছে শিডিউলের মধ্যে, মানে ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স যারা আছে তাদের মধ্যে দোজ ইন ক্লাস 1, যারা ক্লাস 1 এর মধ্যে রয়েছে, shall take simultaneously, তারা একসাথে প্রপার্টি নেবে। সাইমুলটেনিয়াসলি কথার অর্থ হচ্ছে একসাথে। তাহলে শিডিউলে যে সমস্ত ইয়ার্স রয়েছে ক্লাস 1 এবং ক্লাস 2, বলতে যখন সাকসেশন ওপেনস হবে সেই শিডিউলের যারা ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স যারা আছে তাদের মধ্যে দোজ ইন ক্লাস 1, যারা ক্লাস 1 এ রয়েছে, shall take simultaneously, তারা সবাই একসাথে প্রপার্টি নেবে। যতগুলো ক্লাস 1 ইয়ার থাকুক না কেন, যতগুলোই সংখ্যা থাকুক না কেন, তারা সবাই একসাথেই প্রপার্টি নেবে। তাদের মধ্যে আগে পরে কোনো কম্পিটিশন হবে না, তারা প্রত্যেকে অ্যাট দ্য সেম মোমেন্ট একই সাথে তারা কি করবে, প্রপার্টিটাকে নেবে বা তাদের মধ্যে প্রপার্টিটা ডিভলভ হবে। এন্ড টু দ্য এক্সক্লুশন অফ অল আদার ইয়ার্স, এখানে অল আদার ইয়ার্স বলতে বোঝানো হয়েছে যারা ক্লাস 2 ইয়ার্স রয়েছে তাদের সবাইকে এক্সক্লুড করে দিয়ে ক্লাস 1 ইয়ারে যে সমস্ত লিগ্যাল ইয়ার্স রয়েছে তারা সবাই একসাথে প্রপার্টি নেবে। তাই যখন কোনো মেল হিন্দু মারা যাচ্ছে
মারা যাওয়ার সময় যদি কোনো প্রপার্টি রেখে যদি মারা যায় এবং ইন্টারেস্টেড অবস্থায় মারা যায়, সেই সময় যদি শিডিউলের ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স একসঙ্গে যদি সেখানে সহাবস্থান করে থাকে, সেক্ষেত্রে বলছে যারা ক্লাস 1 ইয়ার্স রয়েছে তারা সবাই প্রপার্টিটা একসাথে নেবে, এবং যারা সেখানে ক্লাস 2 ইয়ার্স থাকবে তাদের সবাইকে এক্সক্লুড করে দেবে প্রপার্টি পাওয়া থেকে, তারা কেউ প্রপার্টি পাবে না। মানে ইন দ্য প্রেজেন্স অফ ক্লাস 1 ইয়ার্স ক্লাস 2 ইয়ার্স কিন্তু প্রপার্টি পেতে এন্টাইটেল হবে না, সেই কথাটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবার বলছে those in first entry in the class 2, খুব ইম্পর্টেন্ট, those in first entry in class 2 shall be preferred to those in second entry। তাহলে সেকেন্ড ক্লাস যারা আছে, ক্লাস 2 তে যারা ইয়ার্স রয়েছে তারা কখন প্রপার্টি পেতে এন্টাইটেল হবে? একটু আগে যখন সেকশন 8 এর ক্লজ বি আমরা পড়েছিলাম সেখানে দেখেছিলাম if there is no year in class 1, যদি ক্লাস 1 এর মধ্যে কোনো ইয়ার না থেকে থাকে তবেই কিন্তু ক্লাস 2 তে যারা আছে তারা প্রপার্টি পাওয়ার জন্য এন্টাইটেল হবে। তাহলে ক্লাস 1 এর যদি ইয়ার থেকে থাকে তারা কিন্তু নিজেরাই প্রপার্টি নিজেদের মধ্যে প্রথমে নিয়ে নেবে, ক্লাস 2 ইয়ার্স যারা আছে তাদের সবাইকে এক্সক্লুড করে দেবে। কিন্তু যখন ক্লাস 1 এর কোনো ইয়ার থাকবে না তখন ক্লাস 2 তে যারা আছে তারা তখন এন্টাইটেল হবে প্রপার্টি পাওয়ার জন্য। তাদের মধ্যে তো আমি দেখিয়েছিলাম টোটাল 9টা এন্ট্রি রয়েছে, সেই 9টা এন্ট্রির মধ্যে অর্ডার অফ সাকসেশন মানে কে আগে প্রেফারেন্স পাবে সেটার ব্যাপারে এখানে বলছে those in first entry in class 2 shall be preferred। তাহলে ক্লাস 2 তে আমরা দেখেছি টোটাল 9টা এন্ট্রি রয়েছে, ক্লাস 2 তে আমরা দেখেছিলাম টোটাল 9টা এন্ট্রি রয়েছে। সেই 9টা এন্ট্রির মধ্যে বলছে কি সেই সমস্ত লিগ্যাল ইয়ার্সরা প্রেফারেন্স পাবে যারা কিনা ফার্স্ট এন্ট্রিতে রয়েছে। দোজ ইন দ্য ফার্স্ট এন্ট্রি ইন দ্য ক্লাস 2, ক্লাস 2 তে যে সমস্ত ইয়াররা ফার্স্ট এন্ট্রিতে রয়েছে শ্যাল বি প্রেফার্ড, তারা প্রেফারেন্স পাবে টু দোজ ইন সেকেন্ড এন্ট্রি, সেকেন্ড এন্ট্রিতে যারা আছে তাদের থেকে। আবার বলছে দোজ ইন ফার্স্ট সেকেন্ড এন্ট্রি শ্যাল বি প্রেফার্ড টু দোজ ইন থার্ড এন্ট্রি। তাহলে ফার্স্ট এন্ট্রিতে যদি কোনো লিগ্যাল ইয়ার্স না থাকে তখন সেকেন্ড এন্ট্রিতে যারা থাকে তখন তারা প্রেফারেন্স পাবে যারা থার্ড এন্ট্রিতে রয়েছে তাদের থেকে, অ্যান্ড সো অন ইন সাকসেশন। এইভাবেই সাকসেশনটা চলতে পারবে, এইভাবে সাকসেশনটা চলতে থাকবে। আমি একটু এবারে সেই ক্লাস 2 ইয়ার্স যেখানে আছে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করব, তাহলে জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। যখন ক্লাস 1 ইয়ার থাকবে না, যখন ক্লাস 1 ইয়ার থাকবে না তখন ক্লাস 2 ইয়ার্স যারা আছে তারা এন্টাইটেল হয়ে যাবে সাকসেশন বা প্রপার্টি পাওয়ার জন্য, তাদের মধ্যে প্রপার্টি ডিভলভ হবে সেই সময়। কিন্তু দেখা যাচ্ছে সাকসেস ক্লাস 2 ইয়ার্স যারা রয়েছে সেই ক্লাস 2 ইয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে টোটাল 9টা এন্ট্রি রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি নাম্বার 1, এটা এন্ট্রি নাম্বার 2, এন্ট্রি নাম্বার 3, এন্ট্রি নাম্বার 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টা এখানে এন্ট্রি রয়েছে। এখন আমরা যখন দেখতে পেলাম যে ক্লাস 1 ইয়ার নেই, তাহলে ক্লাস 2 ইয়ার্স এন্টাইটেল হচ্ছে কিসের জন্য? প্রপার্টি পাওয়ার জন্য। কিন্তু এখানে টোটাল 9টা এন্ট্রি রয়েছে, এই 9টা এন্ট্রির মধ্যে কে প্রেফারেন্স পাবে, কে আগে প্রপার্টি পাবে? সেক্ষেত্রে বলে দেওয়া আছে সেকশন 9 এর মধ্যে দোজ ইন এন্ট্রি নাম্বার 1, যে এন্ট্রি নাম্বার 1 এ রয়েছে মানে যদি বাবা থেকে থাকে বাবা প্রেফারেন্স পাবে কার থেকে? এন্ট্রি নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, পরবর্তী যারা সাকসিডিং এন্ট্রিতে যারা রয়েছে তাদের থেকে বাবা প্রেফারেন্স পাবে। তাহলে বাবা পুরো এন্টায়ার প্রপার্টিটা নেবে, বাকি 8টা এন্ট্রিতে যারা আছে তাদেরকে এক্সক্লুড করে দেবে। সাপোজ মনে করো এন্ট্রি নাম্বার 1 এ যিনি বাবা তিনি নেই, বাবা অ্যাবসেন্স, বাবা আগেই মারা গিয়েছে, সেক্ষেত্রে কি হবে? বলছে এন্ট্রি নাম্বার 2 তে যে 4 জন রয়েছে তারা প্রেফারেন্স পাবে কাদের থেকে? তারপরে সাকসিডিং যে এন্ট্রিগুলো আছে সেগুলোর থেকে, মানে এন্ট্রি নাম্বার 3, 4, 5, 6, 7, 8, 9 এ যারা রয়েছে তাদের থেকে প্রেফারেন্স পাবে, এন্ট্রি নাম্বার 2 তে যারা আছে তারা প্রেফারেন্স পাবে। এবং এন্ট্রি নাম্বার 2 তে 4 জন রয়েছে, এদের মধ্যে কিভাবে হবে সেই ব্যাপারে আমরা পরবর্তীতে দেখব যে এন্ট্রি নাম্বার 2 তে যারা রয়েছে তারা কিভাবে প্রপার্টি নিজেদের মধ্যে নেবে, বা কে আগে বা কে পরে নেবে নাকি একসঙ্গেই নেবে সেই ব্যাপারে পরবর্তীতে আমরা দেখছি। শুধুমাত্র এখন এটাই দেখব যে এন্ট্রি নাম্বার 2 তে যদি কেউ থেকে থাকে তারা প্রেফারেন্স পাবে এন্ট্রি নাম্বার 3, 4, 5, 6, 7, 8, 9 এ যারা আছে তাদের থেকে। আবার এন্ট্রি নাম্বার 2 তে যারা আছে তারা যদি কেউ না থাকে সেক্ষেত্রে বলছে কি এন্ট্রি নাম্বার 3 তে যারা আছে তারা প্রেফারেন্স পাবে সাকসিডিং যারা এন্ট্রি আছে সেগুলো থেকে। আবার এন্ট্রি নাম্বার 3 তে যদি যারা আছে তারা যদি কেউ না থাকে সেক্ষেত্রে এন্ট্রি নাম্বার 4 এ যারা থাকবে তারা প্রেফারেন্স পাবে তারপরে সাকসিডিং এন্ট্রিতে যারা আছে তাদের থেকে। এরকম ভাবে সাকসেশনটা চলতেই থাকবে, যেটা কিনা সেকশন 9 এর মধ্যে বলে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই সাকসেশনস। আমি বোঝানোর চেষ্টা করছি, যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন্স থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা সেটাকে পরে আবার ক্ল্যারিফাই করে দেব। তাহলে আমরা দেখতে পেলাম যে সেকশন 8 এবং সেকশন 9 অনুসারে কি হবে জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ মেল দেখলাম, আর অর্ডার অফ সাকসেশন কিভাবে হবে অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য শিডিউল সেটা আমরা দেখলাম। এবার যেটা আমরা দেখতে যাচ্ছি সেকশন 10, that is very important, distribution of property among the years in the class 1 of the schedule। তাহলে আমরা তো দেখতে পেলাম যে সেকশন 9 এর মধ্যে লেখা আছে যদি
শিডিউলের ক্লাস 1 ইয়ার যদি থেকে থাকে সেই ক্লাস 1 ইয়ার প্রেফারেন্স পাবে এবং তারা কি করবে সাইমultaneously সে প্রপার্টিটাকে নেবে, একসাথে প্রপার্টি নেবে এবং অন্যান্য যারা ইয়ার্স আছে মানে ক্লাস 2 তাদের সবাইকে কি করে দেবে এক্সক্লুড করে দেবে। কিন্তু ক্লাস 1 ইয়ারের মধ্যে তো অনেকগুলো ইয়ার দেখেছিলাম, সেই অনেকগুলো ইয়ারদের মধ্যে মানে অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ক্লাস 1 অফ দ্য শিডিউলের যারা ক্লাস 1 ইয়ার আছে সেই সমস্ত ইয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউশন বা বন্টন হবে সেটাই সেকশন 10 এর মধ্যে দেওয়া আছে। একটা মেল হিন্দু যদি ইন্টারেস্টেড অবস্থায় মারা গিয়ে থাকে এবং সেই সময় যদি মারা যাওয়ার টাইমে যে প্রপার্টিটা সে রেখে গেছে ক্লাস 1 ইয়ার যারা শিডিউলে রয়েছে তাদের মধ্যে যে প্রপার্টি ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটার ব্যাপারে রুল কিন্তু এই সেকশন 10 এর মধ্যে বলে দেওয়া রয়েছে। কি দেওয়া আছে সেকশন 10 এর মধ্যে? দ্য প্রপার্টি অফ অ্যান ইন্টারেস্টেড, দ্য প্রপার্টি অফ অ্যান ইন্টারেস্টেড, যে ব্যক্তিটি ইন্টারেস্টেড অবস্থায় মারা গিয়েছে তার প্রপার্টি শ্যাল বি ডিভাইডেড, সেই প্রপার্টিটা ডিভাইডেড করা হবে, বন্টন করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে অ্যামং দ্য ইয়ার্স ইন ক্লাস 1 অফ দ্য শিডিউলের যারা ক্লাস 1 ইয়ার আছে তাদের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোইং রুলস, নিম্নলিখিত যে রুলস চারটে আছে সেই রুলস অনুসারে, ইন অ্যাকর্ডেন্স মানে হচ্ছে অনুসারে বা সঙ্গতি রেখে, উইথ দ্য ফলোইং রুলস নিম্নলিখিত রুলস অনুসারে। তাহলে একটা ইন্টারেস্টেড যে প্রপার্টিটা রেখে যাচ্ছে সেই প্রপার্টিটা ডিভলভ হবে ক্লাস 1 যারা ইয়ার আছে শিডিউলে তাদের মধ্যে নিম্নলিখিত রুলস অনুসারে। কি রুলস দেওয়া আছে আমরা দেখার চেষ্টা করব। রুল 1, ফার্স্ট রুল কি দেওয়া আছে? দ্য ইন্টারেস্টেডস উইডো, যে মেল হিন্দুটা মারা যাচ্ছে ইন্টারেস্টেড অবস্থায় তার যদি কোনো বিধবা বউ থেকে থাকে, উইডো যদি থেকে থাকে, অর ইফ দেয়ার আর মোর উইডোজ দ্যান ওয়ান, যদি একের বেশি উইডো থেকে থাকে, যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর পর থেকে একের বেশি অধিক উইডো থাকার কথা নয়, কিন্তু একাডেমিক পারপাসে এখানে লেখা আছে যদি একের অধিক যদি উইডো থেকে থাকে সেক্ষেত্রে কি বলছে? অল দ্য উইডোজ টুগেদার, সবগুলো উইডো, দুটো তিনটে চারটে যতগুলো উইডো থাকুক না কেন সবগুলো উইডো একসাথে শ্যাল টেক 1 শেয়ার, একটি মাত্র শেয়ার নেবে। এই 1 শেয়ার জিনিসটা কি আর একটু পরে আমরা এখানে ডায়াগ্রাম দিয়ে দেখাবো, সেখানে তখন বুঝতে পারবে যে 1 শেয়ার বলতে কি বোঝায়। 1 শেয়ার বলতে বোঝাচ্ছে যতগুলো ইয়ার্স প্রপার্টি পাওয়ার জন্য এন্টাইটেল হবে তাদের একটি ভাগ তারা পাবে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে দ্য ইন্টারেস্টেড উইডো, ইন্টারেস্টেডের যদি কোনো উইডো থাকে সে উইডো একটি মাত্র শেয়ার পাবে। আর ইফ দেয়ার আর মোর উইডোজ দ্যান ওয়ান, যদি একের বেশি উইডো থেকে থাকে সেক্ষেত্রে অল দ্য উইডোজ টুগেদার, সবগুলো উইডো একসাথে শ্যাল টেক 1 শেয়ার, একটি মাত্র শেয়ার পাবে। তাহলে কোনো একটা প্রপার্টি, কোনো একটা ইন্টারেস্টেড পারসন যদি প্রপার্টি রেখে মারা যায় সেই প্রপার্টিটা ক্লাস 1 ইয়ারের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করা হবে প্রথমেই বলছে যদি তার কোনো উইডো থেকে থাকে সেই উইডো একটা শেয়ার পাবে, যদি একের বেশি উইডো থেকে থাকে তাহলে সবগুলো উইডো মিলে একটি মাত্র শেয়ার পাবে। এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে ইচ উইডো একটা করে শেয়ার পাবে, এখানে লেখা আছে টুগেদার, সবগুলো উইডো একসাথে একটি শেয়ার পাবে। যদি দুটো উইডো থাকে দুটো উইডো মিলে একটি শেয়ার পাবে, যদি একটি উইডো থাকে একটি উইডো একটি শেয়ার পাবে, যদি তিনটা উইডো থাকে তিনটা উইডো মিলেই একটি শেয়ার পাবে। তাহলে একটির বেশি শেয়ার উইডো দেখালে দেওয়া হবে না। তাহলে আমরা দেখতে পেলাম উইডোরা একটি মাত্র শেয়ার পাচ্ছে। রুল 2 তে কি দেওয়া আছে? রুল 2 তে দেওয়া আছে দ্য সারভাইভিং সানস, সারভাইভিং সানস কথা লেখা আছে, যে কটা সান সারভাইভ করছে, ব্যক্তিটি মারা যাওয়ার পরে যে ছেলেগুলো সারভাইভ করছে জীবিত রয়েছে সেই প্রত্যেকটি ছেলে, ডটার্স, প্রত্যেকটি ডটার অ্যান্ড দ্য মাদার, যে মারা গিয়েছে তার মা, অফ দ্য ইন্টারেস্টেড শ্যাল ইচ টেক, ইচ মানে প্রত্যেকে, শ্যাল টেক কি করবে 1 শেয়ার, একটি করে শেয়ার পাবে। তাহলে দ্য সারভাইভিং সানস, যতগুলো ছেলে আছে প্রত্যেকে, সবগুলো ছেলে টুগেদার একসঙ্গে এই কথাটা বলা নেই। দ্য সারভাইভিং সানস, সারভাইভিং ডটার্স অ্যান্ড দ্য মাদার অফ দ্য ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডের যারা সারভাইভিং সানস রয়েছে, সারভাইভিং ডটার্স রয়েছে এবং তার যে মা রয়েছে, শ্যাল ইচ টেক 1 শেয়ার, তারা প্রত্যেকে একটি করে শেয়ার নেবে। এখন জিনিসটা কি আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করছি, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সাপোজ মনে করো একজন ব্যক্তি পি মানে হচ্ছে প্রাইপোজিটাস, যিনি মারা গিয়েছেন বা ডিসিজ পারসন, যখন উনি মারা গিয়েছেন, মারা যাওয়ার টাইমে ফর এক্সাম্পল উনি দুটো ছেলে রেখে মারা গিয়েছেন, দুটো মেয়ে রেখে মারা গিয়েছেন, দুটো উইডো রেখে মারা গিয়েছেন, আর ওনার মা রয়েছে। সাপোজ একজন ব্যক্তি ইনি ডিসিজড, মারা গিয়েছেন, মারা যাওয়ার টাইমে যে প্রপার্টি রেখে গিয়েছেন সেই প্রপার্টি এখন কাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে? ওনার দুটো ছেলে রয়েছে,
ওনার দুটো মেয়ে রয়েছে, ওনার দুটো উইডো রয়েছে, ওনার মা রয়েছে। তাহলে আমরা যে সেকশন 10 এর রুল 1 এবং রুল 2 পড়লাম, সেই রুল 1 এবং রুল 2 অনুসারে এখন দেখতে হবে যে এই প্রপার্টিটা কীভাবে ডিস্ট্রিবিউট করব। এখন আমাদেরকে ফার্স্ট দেখতে হবে যে টোটাল কতগুলো হেড রয়েছে, মানে কতগুলো হেডে এই প্রপার্টিটা ডিস্ট্রিবিউট হবে। আমরা রুল 2তে দেখলাম কি সারভাইভিং যারা সানস রয়েছে তারা ইচ প্রত্যেকে একটি করে শেয়ার পাবে। তাহলে একটি এখানে ছেলে রয়েছে, ইনি একটি শেয়ার পাবেন, S2 আরেকটা শেয়ার পাবে দুটো, D1 একটা শেয়ার পাবে, মানে একটা ডটার একটা শেয়ার পাবে, এই D2তে যে ডটার একটা শেয়ার পাবে, একটা দুটো তিনটে চারটে হয়ে গেল। আর আমরা রুল 1-এ পড়েছিলাম কি উইডোজ টুগেদার, যদি উইডো একটা থাকে তাহলে একটা শেয়ার পাবে, আর যদি উইডো দুটো থাকে বা তার থেকে বেশি তারা সবাই মিলে টুগেদার একসঙ্গে শেয়ার পাবে। তাহলে উইডো 1 এবং উইডো 2 তারা একসাথে একটি শেয়ার পাবে। এমনটা নয় যে উইডো 1 একটা শেয়ার পাবে, উইডো 2 একটা শেয়ার পাবে। উইডো 1 এবং উইডো 2 যারা রয়েছে দুটো উইডো, এরা দুজনে মিলে টুগেদার একসাথে একটা শেয়ার পাবে। তাহলে টোটাল হেড হলো এখানে 5টা, মা একটা প্রপার্টি পাবে, টোটাল 6টা। তাহলে টোটাল যে প্রপার্টিটা রেখে মারা গিয়েছে ডিসিজ পারসন, সেই প্রপার্টিটা টোটাল কতগুলো ভাগ হচ্ছে? টোটাল 6টা ভাগে ভাগ হবে। 6টা ভাগের মধ্যে একটি শেয়ার বলতে কি বোঝাচ্ছে? এই যে S1 6টা ভাগের মধ্যে একটি ভাগ 1/6 পাবে, S2 1/6 পাবে, 6টা ভাগের মধ্যে একটি পাবে, ডটার 1/6 পাবে, 6টা ভাগের মধ্যে একটি পাবে, আরেকটা ডটার যিনি আছেন উনিও 6 ভাগের মধ্যে 1 ভাগ পাবে। আর যারা দুটো উইডো রয়েছে, এই দুটো উইডো দুজনে মিলে 1/6 পাবে, দুজনে মিলে 1/6 পাবে। আর যিনি মা রয়েছেন ইনি 1/6 পাবে। তাহলে দুজনে মিলে যদি 1/6 পায়, যদি তাহলে একজন কতগুলো করে পাবে? জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাবো 1/12 করে একজন শেয়ার পাবে, মানে ইচ উইডো 1/12 করে পাবে। তাহলে দেখতে পেলাম যে টোটাল একটা ভাগ বলতে কি বোঝাচ্ছে বা 1 শেয়ার বলতে কি বোঝাচ্ছে। আমরা দেখব যে টোটাল কতগুলো হেডে ডিসিজ পারসনের প্রপার্টিটা ডিভলভ বা ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে আমরা যতগুলো ছেলে রয়েছে প্রত্যেককে একটি করে ভাগ দেব, যতগুলি মেয়ে রয়েছে তাদেরকে প্রত্যেককে একটি করে ভাগ দেব বা একটা করে শেয়ার দেব। আর যতগুলো উইডো রয়েছে তারা সবাই মিলে টুগেদার একসাথে পাবে। যদি এখানে একটি উইডো থাকতো তাহলে সে একটি শেয়ারই পেয়ে যেত, যেহেতু একের বেশি উইডো আছে তাই তারা টুগেদার একসাথে কি করছে? একটি শেয়ার পাবে। যিনি মা রয়েছেন উনি একটি শেয়ার পাবেন। তাহলে টোটাল কি হবে? একটি শেয়ার ভাগ করলাম, কতগুলো হেড আছে সেটাকে দিয়ে আমরা ডিভাইড করে দিলাম সিম্পলি। এখানে যেহেতু 6টা রয়েছে, 6 জন লিগ্যাল ইয়ার্স রয়েছেন, তাই আমরা 6টা ভাগে টোটাল ভাগ করলাম, প্রত্যেকে একটি করে ভাগ দিয়ে দিলাম। 1/6 যদি 5 জন থাকতো তাহলে 1/5 করতাম, যদি 4 জন থাকতো 1/4, 4 ভাগের 1 ভাগ, এরকম ভাবে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশনস হবে। তাহলে আমরা এখান থেকে বোঝাতে পারলাম বা দেখাতে পারলাম কিভাবে রুল 1 এবং রুল 2তে প্রপার্টি ডিভলভ হবে যারা লিগ্যাল ইয়ার্স আছে ক্লাস 1-এ তাদের মধ্যে। এবার আমরা রুল 3তে যেটা আছে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। রুল 3তে কি দেওয়া আছে? দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ ইজ প্রিডিসিজ সন। তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখছিলাম সব সারভাইভিং সন্সের কথা দেখছিলাম, কিন্তু এবার আমরা কি দেখব? দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ ইজ প্রিডিসিজ সন। তাহলে প্রিডিসিজ সন যারা আছে সেই প্রত্যেকটা প্রিডিসিজ সন্সের ব্রাঞ্চে যারা রয়েছে, অর ইচ প্রিডিসিজ ডটার, প্রত্যেকটা প্রিডিসিজ ডটারের ব্রাঞ্চে যারা আছে, অফ ইন্টারেস্টেড শ্যাল টেক বিটুইন দেম 1 শেয়ার, তারা নিজেদের মধ্যে একটি করে শেয়ার পাবে। তাহলে কোনো ব্যক্তি মারা যাওয়ার আগেই যদি তার ছেলে বা মেয়ে মারা গিয়ে থাকে, সেই যে ছেলেটি বা মেয়েটি মারা যাচ্ছে তাদের ব্রাঞ্চে যে সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে বা ইয়ার্স রয়েছে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে একটি শেয়ারই পাবে। আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ একজন ব্যক্তি যিনি মারা গিয়েছেন, ওনার একটা সান যিনি প্রিডিসিজড মানে আগে মারা গিয়েছে, যে আরেকটি সান আছে সে এখন বেঁচে রয়েছে, একটা ডটার উনি প্রিডিসিজড হয়ে গিয়েছেন, আর ওনার আরেকটা ডটার এখনো জীবিত রয়েছে, আর ওনার মা রয়েছে। যদি এইরকম হয়ে থাকে, যিনি প্রিডিসিজড হয়েছেন তার একটা সান আছে, একটা ডটার আছে, যে সানটা এখনো জীবিত রয়েছে তার একটি মাত্র ছেলে রয়েছে, যে প্রিডিসিজ হয়েছে তার মনে করো দুটি ডটার রয়েছে, D1 আর D2, আর যে ডটারটা এখন জীবিত রয়েছে তার একটি মাত্র সন্স রয়েছে আর ওনার মা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রুল 3 অনুসারে কি হবে প্রপার্টিটা ডিস্ট্রিবিউশন হবে। সেখানে বলছে দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ ইচ প্রিডিসিজ সন। আমরা প্রথমে এটাকে বোঝার চেষ্টা করব। দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ ইচ প্রিডিসিজ সন, তাহলে প্রিডিসিজ সন হচ্ছে এইটা SP। এই প্রিডিসিজ সন যিনি রয়েছেন SP, ওনার ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছে এইটাকে। দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ ইচ প্রিডিসিজ সন, তাহলে প্রিডিসিজ সনের ব্রাঞ্চে কে রয়েছে? S আর D, একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে।
আর ইচ প্রিডিসিস ডটার, এই যে প্রিডিসিস ডটার রয়েছে এর ব্রাঞ্চে কে রয়েছে, D1 আর D2, এই দুটো কন্যা রয়েছে। তাহলে প্রিডিসিস ছেলের ব্রাঞ্চে আর প্রিডিসিস ডটারের যে ব্রাঞ্চ রয়েছে তাদের ব্রাঞ্চে যে সমস্ত ইয়ার্স রয়েছে শ্যাল টেক বিটুইন দেম ওয়ান শেয়ার, মানে শ্যাল টেক বিটুইন দেম মানে এই ইচ প্রত্যেকটা প্রিডিসিস ছেলে বা প্রত্যেকটা প্রিডিসিস মেয়ের ব্রাঞ্চে যারা রয়েছে সেই ব্রাঞ্চে যারা আছে এরা সবাই মিলে একটি করে শেয়ার পাবে। এস একটা ছেলে এবং একটি মেয়ে, এ একটি শেয়ার পাবে। কোন শেয়ারটা পাবে, ওনার বাবা বেঁচে থাকলে যে শেয়ারটা পেত সেই বাবার একটি শেয়ারটা এই ছেলেটা এবং মেয়েটা পাবে, এই ব্রাঞ্চে যারা আছে তারা পাবে। একই রকম ভাবে যে প্রিডিসিস ডটারটা, যে ডটারটা আগেই মারা গিয়েছে তার ব্রাঞ্চে যারা রয়েছে তারা প্রত্যেকে, এই যে লেখা আছে শ্যাল টেক বিটুইন দেম ওয়ান শেয়ার, বিটুইন দেম মানে এদের মধ্যে একটি শেয়ার পাবে। তার মানে এটা নয় যে D1 একটি শেয়ার পাবে আবার D2 একটি শেয়ার পাবে, সেটা নয়, একটি শেয়ার এরা দুজনে মিলে টুগেদার একসাথে পাবে। মানে প্রত্যেকটা প্রিডিসিস ছেলে বা প্রত্যেকটা প্রিডিসিস মেয়ের ব্রাঞ্চে যারা রয়েছে তারা প্রত্যেকে একসাথে একটি করে শেয়ার পাবে। কোন শেয়ারটা, তার বাবা কিংবা তার মা বেঁচে থাকলে যে একটি শেয়ার পাতো সেই একটি শেয়ারই ওই ব্রাঞ্চে যারা আছে তাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে টোটাল কতগুলো হেড হবে, এখানে একটি হেড, এখানে একটি হেড, এখানে একটি হেড, 3 নম্বর হেড, এটা 4টে, এটা হচ্ছে 5টা, টোটাল প্রপার্টিটা 5টা ভাগে ভাগ হবে। তাহলে এই দুজন মিলে পাবে 1/5, যে ছেলেটি বেঁচে রয়েছে এখানে সে পাবে 1/5, এরা দুজনে মিলে পাবে 1/5, এ পাবে 1/5 আর এ পাবে 1/5। প্রত্যেকে কি হবে এখানে 1/5 করেই প্রপার্টি পাবে। এবং এই 1/5 যেটা আছে সেটা এই যে এস যে প্রিডিসিস ছেলে ছিল তার যারা ছেলে মেয়ে আছে এই ব্রাঞ্চের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হবে, মানে 1/5টা এরা দুজনে মিলে পাবে। এই যে ছেলেটার যে ছেলে আছে এ কি করবে 1/5টা পুরোটা নেবে, আর যে প্রিডিসিস ডটারটা ছিল তার যারা ছেলে মেয়ে রয়েছে, দুটো মেয়ে রয়েছে, তারা কি করবে এই 1/5টা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে, এরা প্রত্যেকে একটি করে অংশ পেয়ে যাবে। তাহলে আমরা রুল 3তে যেটা দেখতে পেলাম, the heirs in the branch of each predeceased son or each predeceased daughter of the intestate shall take between them one share। তাহলে আমরা সারভাইভিং সনদের ব্যাপারে দেখলাম। এবার আমরা যারা প্রিডিসিস, যারা সন বা ডটার্স আছে তাদের ব্রাঞ্চে যে সমস্ত লিগ্যাল ইয়ার্স আছে তারা কিভাবে প্রপার্টি পাবে, বলছে সেই ব্রাঞ্চে যে সমস্ত লিগ্যাল ইয়ার্স আছে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে ওই একটি শেয়ারই তারা ভাগ করে নেবে। প্রত্যেকটা ব্রাঞ্চে একটি করে শেয়ার যাবে, একটির বেশি ব্রাঞ্চে, একটা ব্রাঞ্চে একটির বেশি শেয়ার যাবে না। এই ব্রাঞ্চে যারা আছে ওই একটি শেয়ারই পাবে, যেটা প্রিডিসিস সন জীবিত থাকলে পেত সেইটাই কিন্তু এরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে অ্যাকর্ডিং টু রুল 3। এবার আমরা চলে যাব সরাসরি রুল 4 এর মধ্যে। রুল 4 এর মধ্যে বলছে দ্য ডিস্ট্রিবিউশন অফ শেয়ার রেফার্ড ইন রুল 3। রুল 3তে যে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের যে রুলটা আমরা পড়লাম সেটার ক্ষেত্রে কি বলছে, এখানে দুটো আরো ক্ল্যারিফাই করে দিয়েছে। বলছে অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ প্রিডিসিস সন, খুব ইম্পর্টেন্ট, কি বলছে, অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ প্রিডিসিস সন, প্রিডিসিস ছেলের ব্রাঞ্চে যে সমস্ত ইয়ার্স আছে তাদের মধ্যে শ্যাল বি সো মেড, এমনভাবে সেটা করতে হবে দ্যাট হিজ উইডো, প্রিডিসিস ছেলের যদি কোনো উইডো থাকে অর উইডোজ টুগেদার, যদি অনেকগুলো উইডো থাকে তারা, অ্যান্ড দ্য সারভাইভিং সন্স অ্যান্ড ডটার্স, যারা সারভাইভিং সন্স এবং ডটার্স রয়েছে প্রিডিসিস সন্সের ব্রাঞ্চে, বলছে গেট ইকুয়াল পোর্শন, তারা প্রত্যেকে ইকুয়াল পোর্শন পাবে। অ্যান্ড দ্য ব্রাঞ্চ অফ হিজ প্রিডিসিস সন, প্রিডিসিস যে ছেলে আছে তার যদি কোনো প্রিডিসিস যদি ছেলে থেকে থাকে তার ব্রাঞ্চে যারা রয়েছে গেটস দ্য সেম পোর্শন, একই পোর্শন পাবে। তাহলে আমরা সারভাইভিং সন্সের সাথে সাথে প্রিডিসিস সন্সের যেটা আছে সেটা রুল 3তে দেখেছি। আবার রুল 4 এসে দেখতে পাচ্ছি প্রিডিসিস যারা সন্সের ব্রাঞ্চে যদি কোনো উইডো থেকে থাকে বা তার যদি কোনো প্রিডিসিস সন থেকে থাকে তারাও বলছে ওই সেম পোর্শন পাবে। জিনিসটা কেমন, একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা একটা ডায়াগ্রাম আঁকাবো এইরকম একটা সিচুয়েশনসের। তাহলে একজন ব্যক্তি যিনি মারা গিয়েছেন, একটা ব্যক্তি যিনি মারা গিয়েছেন, একটা সান উনি প্রিডিসিসড হয়েছেন আর একটা সান এখনো জীবিত রয়েছে, সারভাইভ করছে। যিনি প্রিডিসিস হয়েছেন সাপোজ ওনার একটি উইডো রয়েছে, একটি সান সারভাইভ করছে, একটি ডটার সারভাইভ করছে, এনার একটা সান প্রিডিসিসড হয়ে গিয়েছে। যিনি প্রিডিসিস হয়েছে এনার আবার ব্রাঞ্চে সানস এবং ডটার্স রয়েছে। তাহলে খুব ইম্পর্টেন্ট, বলছে অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ প্রিডিসিস সন, তাহলে প্রিডিসিস যারা সন্স রয়েছে সেই প্রিডিসিস সন্সের ব্রাঞ্চ, প্রিডিসিস সন্সের ব্রাঞ্চ কোনটা, এই পুরোটার কথা বলছে, এটা হচ্ছে ব্রাঞ্চ। কার ব্রাঞ্চ, কার ব্রাঞ্চ, প্রিডিসিস সন্সের ব্রাঞ্চ। খুব ইম্পর্টেন্ট, বলছে অ্যামং দ্য ইয়ার্স
ইন দ্য ব্রাঞ্চ অফ প্রিডিসিস সান, তাহলে প্রিডিসিস যে সান রয়েছে তার ব্রাঞ্চে যে সমস্ত ইয়ার্স আছে তাদের মধ্যে, তার ব্রাঞ্চে ইয়ার্স কে কে আছে, যে মারা গিয়েছে তার উইডো হচ্ছে একটা ইয়ার্স, একটা সান যে সার্ভাইভ করছে সে হচ্ছে ইয়ার্স, যে ডটার সার্ভাইভ করছে সে হচ্ছে ইয়ার্স, যে ডটারটা যে সানটা প্রিডিসিস হয়ে গেছে, প্রিডিসিস যে সানটা আগে মারা গিয়েছে তার ছেলেও আগে মারা গিয়েছে, তার যারা ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু এর ব্রাঞ্চের মধ্যে পড়ছে। এখন বলছে এই যে ব্রাঞ্চটা আছে এদের মধ্যে কি হবে ডিস্ট্রিবিউশন হবে প্রপার্টি, বলছে শ্যাল বি সো মেড, কিভাবে হবে, বলছে হি ইজ উইডো, তাহলে প্রিডিসিস ছেলেটার যে উইডো আছে সে অর উইডোস টুগেদার, যদি উইডো যদি একটা জায়গায় যদি আর একটা যদি উইডো থাকতো, দুটো যদি উইডো থাকতো তারপরে উইডোস টুগেদার, দুটো উইডো একসাথে, অ্যান্ড দ্য সার্ভাইভিং সানস অ্যান্ড ডটার্স, যারা সার্ভাইভিং ছেলে এবং মেয়ে রয়েছে তারা বলছে গেট ইকুয়াল পোর্শন, তারা ইকুয়াল পোর্শন পাবে, মানে এ একটি শেয়ার পাবে, এ একটি শেয়ার পাবে, এ একটি শেয়ার পাবে। সার্ভাইভিং প্রিডিসিস যে সানটা ছিল, প্রিডিসিস সান যে প্রপার্টিটা পেত, যে শেয়ারটা পেত একটি শেয়ার, ওই একটি শেয়ার বলছে আবার কি হবে, একটা উইডো থাকলে একটি উইডোর মধ্যে, দুটো উইডো থাকলে দুজনের মধ্যে একটি, আবার একটি ছেলে একটি শেয়ার, একটি ডটার একটি শেয়ার, এদের মধ্যে একটি একটি করে অংশে ভাগ হয়ে যাবে। আর বলছে অ্যান্ড দ্য ব্রাঞ্চ অফ হিজ প্রিডিসিস সান, বলছে এরও যদি আবার কোনো প্রিডিসিস সান থাকে, তার যদি কোনো ব্রাঞ্চ থাকে, যদি ছেলে মেয়ে থাকে, গেটস দ্য সেম পোর্শন, মানে এরা দুজনে একটি শেয়ার পাবে। তাহলে এই যে একটি শেয়ার পেয়ে তো বেঁচে থাকলে ওইটা তার যারা ব্রাঞ্চে তারা পেয়ে যাবে। তাহলে আমরা ভেরি ইজিলি এখানে বুঝতে পারলাম যে প্রিডিসিস যে ছেলে রয়েছে তার ব্রাঞ্চে যারা রয়েছে প্রত্যেকটা হেডে কি হবে, সে যে প্রপার্টিটা জীবিত থাকলে পেত সেই একটি শেয়ার এদের মধ্যে প্রত্যেকটা আবার সমান ভাগে ভাগ হয়ে যাবে, ইকুয়ালি ভাগ হয়ে যাবে, সেম পোর্শন তারা পাবে। এবং তাদের যদি কোনো প্রিডিসিস ছেলে থেকে থাকে তার ব্রাঞ্চে যারা রয়েছে তার সে জীবিত থাকলে যে শেয়ারটা পেত সেটা এদের মধ্যে একটা অংশে ভাগ হয়ে যাবে, সেটার কথাই কিন্তু রুল 4 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। আবার একই রকম ভাবে লেখা আছে রুল 4 এর মধ্যে অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ব্রাঞ্চ অফ প্রিডিসিস ডটার, তাহলে এখানে যদি কোনো প্রিডিসিস সানের জায়গায় যদি প্রিডিসিস যদি ডটার থেকে থাকতো এবং ডটারের জায়গায় যদি এইরকম যদি কোনো থেকে থাকতো, সেক্ষেত্রে বলছে কি শ্যাল বি সো মেড দ্যাট দ্য সার্ভাইভিং সানস অ্যান্ড ডটার্স গেট ইকুয়াল পোর্শন, তাহলে প্রিডিসিস যদি কোনো ডটার থাকতো এবং সে প্রিডিসিস ডটারের যদি ব্রাঞ্চের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে থাকতো, বলছে তারাও ঠিক একই রকমভাবে ইকুয়াল কি করবে, ইকুয়াল পোর্শনস তারা পেয়ে যাবে। মানে প্রিডিসিস ডটার যিনি আছেন, যিনি আগে মারা গিয়েছেন, উনি জীবিত থাকলে যে শেয়ারটা পেতেন সেই শেয়ারটা তার ব্রাঞ্চের যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে একই নিয়মের মধ্যে। তাহলে আমরা সেকশন 11টাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম পুরো ডায়াগ্রামের মাধ্যমে যে কিভাবে অর্ডার অফ ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ক্লাস 1 অফ দ্য শিডিউল, শিডিউলের ক্লাস 1-এ যে সমস্ত ইয়ার্স রয়েছে তাদের মধ্যে প্রপার্টি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, রুল 1, 2, 3, 4 যেটা আছে উইথ ডায়াগ্রাম আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি স্টুডেন্টদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে যদি কমেন্ট সেকশনে দিয়ে দেয় আমরা সেটাকে ক্ল্যারিফাই করে দেব। এরপরে আমরা সেকশন 11-এর মধ্যে চলে আসব যেখানে লেখা আছে ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি অ্যামং দ্য ইয়ার্স ইন দ্য ক্লাস 2 অফ দ্য শিডিউল, শিডিউলের যারা ক্লাস 2 ইয়ার্স রয়েছে তাদের মধ্যে প্রপার্টি ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা সেকশন 11-এর মধ্যে বলে দেওয়া আছে। তাহলে শিডিউলের ক্লাস 2 ইয়ার্স যারা আছে তারা প্রপার্টি পেতে কখন এন্টাইটেল হবে, যখন ক্লাস 1 ইয়ার্স যখন থাকবে না তখনই ক্লাস 2 ইয়ার্স যারা আছে তারা প্রপার্টি পেতে এন্টাইটেল হবে। এবং এখানে কি দিয়ে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য প্রপার্টি of an intestate, খুব ইম্পর্টেন্ট, the property of an intestate, the property of an intestate shall be divided between the years specified in any one entry in class 2, তাহলে ক্লাস 2 তে any one entry তে যে লিগ্যাল ইয়ার্সদের কথা বলে দেওয়া আছে বলছে so that share ইকুয়ালি, তারা ইকুয়ালি শেয়ার নেবে। তাহলে আমরা প্রথমেই দেখেছিলাম সেকশন 9-এর মধ্যে যে ক্লাস 2 তে যদি একটা প্রথম এন্ট্রিতে যদি কেউ থেকে থাকে সে প্রেফারেন্স পাবে যারা সাকসিডিং এন্ট্রি নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9-এর মধ্যে যারা আছে তাদের থেকে। তাহলে একটা এন্ট্রিতে যদি কেউ থেকে থাকে পরবর্তী এন্ট্রি থেকে তারা কি করবে, তারা প্রেফারেন্স পাবে। কিন্তু সাপোজ মনে করো এন্ট্রি নাম্বার 1-এ তো শুধুমাত্র বাবাই রয়েছে, তাহলে ফাদার পুরো প্রপার্টিটা নিয়ে নেবে, বাকি যারা এন্ট্রিতে যারা আছে তাদেরকে এখানে এক্সক্লুড করে দেবে। কিন্তু সাপোজ মনে করো বাবা নেই, সেক্ষেত্রে এন্ট্রি নাম্বার 2-তে যারা আছে তারা প্রেফারেন্স পাবে প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে, কিন্তু সেখানে 4 জন লিগ্যাল ইয়ার্স আছে, সেই 4 জনের মধ্যে কে প্রেফারেন্স পাবে সেটার কথাই কিন্তু এখানে বলা আছে দ্য প্রপার্টি অফ এন ইন্টারেস্টেড shall be divided between the years specified in any one entry in class 2 বলছি অফ দ্য শিডিউল, বলছে শেয়ার ইকুয়ালি, তারা প্রত্যেকে ইকুয়ালি প্রপার্টি নেবে। জিনিসটা কি আমি একটু শিডিউলটা থেকে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে সেকশন 11-এর মধ্যে দেওয়া রয়েছে এটাই, সাপোজ মনে করো যদি ক্লাস 2 ইয়ারের মধ্যে এন্ট্রি নাম্বার 1-এ যদি বাবা থেকে থাকে, বাবা কি করবে ওই অল বা টোটাল প্রপার্টিটা সে নিয়ে নেবে,
কিন্তু সাপোজ বাবা নেই, সেক্ষেত্রে এন্ট্রি নাম্বার 2 তে যারা আছে তারা প্রেফারেন্স পাবে। কিন্তু এন্ট্রি নাম্বার 2 তে দেখায় টোটাল 4টে আছে ইয়ার্স, সানস ডটার্স সানস আছে, সানস ডটার্স ডটার রয়েছে, ব্রাদার রয়েছে, সিস্টার্স রয়েছে। বলছে এদের মধ্যে যখন সাকসেশনটা ওপেন হবে, প্রপার্টি ডিস্ট্রিবিউশনটা হবে, এই 4টে যে লিগ্যাল ইয়ার্স আছে এদের মধ্যে কে বা কারা প্রেফারেন্স পাবে, সেক্ষেত্রে বলছে কোনো প্রেফারেন্সের ব্যাপার নেই, এরা প্রত্যেকে একসাথেই নেবে এবং প্রপার্টিটা ইকুয়ালি এদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, ইকুয়ালি ভাগ হয়ে যাবে, এদের মধ্যে প্রপার্টি ইকুয়ালি ভাগ হয়ে যাবে। মানে যে প্রপার্টিটা থাকবে 1/4 করে প্রত্যেকে পেয়ে যাবে। যদি এন্ট্রি নাম্বার 2 তে যারা যদি না থাকে, তখন এন্ট্রি নাম্বার 3 তে যারা আছে তাদের মধ্যে প্রপার্টি ইকুয়ালি ভাগ হয়ে যাবে, বাকিদেরকে এক্সক্লুড করে দেওয়া হবে। এইরকম ভাবে সাকসেশনটা চলতেই থাকবে। তাহলে আজকের যে ক্লাসটা ছিল জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ এ মেলস, সেকশন 8 থেকে নিয়ে সেকশন 11 পর্যন্ত আমরা আজকে ডিসকাস করলাম। পরবর্তী যে সমস্ত ভিডিও রয়েছে সেখানে আমরা সেকশন 15 এবং 16 যেটা জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ এ ফিমেল সেটাকে ডিসকাস করব। এছাড়াও পরবর্তী আরও অনেকগুলো সেকশনস আছে, সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিও করে করব। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে জেনারেল রুল অফ সাকসেশন ইন দ্য কেস অফ এ মেল সেকশনে সেকশন 8, সেকশন 9, সেকশন 10 এবং সেকশন 11, এই 4টে সেকশনে কিন্তু লিখতে হবে। এই 4টে সেকশনে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।